এই গল্পটা বিশ্বনাথ ও হরিহর নামের দুজন বন্ধুর, যারা শৈশব থেকেই খুব ভালো বন্ধু। সময়ের সাথে সাথে দুজনেই বড় হয়ে যায় এবং দুজনারই বিয়ে হয়ে যায়। বিশ্বনাথের স্ত্রীর নাম ছিল পারুল ও তাদের একটি ছোট্ট মেয়েও ছিল। বিশ্বনাথের স্ত্রী পারুল খুবই বুদ্ধিমতী ও ধৈর্যশীল ছিল। অন্যদিকে হরিহরের স্ত্রীর নাম ছিল রীনা। তাদেরও দুজন সুন্দর শিশু ছিল। বিশ্বনাথ ও হরিহর দুজনেই গ্রামের বড় ব্যবসায়ীদের বাড়িতে কাজ করত। তারা তাদের পরিশ্রমের টাকা দুজনাই নিজ নিজ স্ত্রীর হাতে তুলে দিত। কিন্তু কিছুদিন যাবৎ বিশ্বনাথের কোনো কাজ না থাকার কারণে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এমনভাবে আর কতদিন চলবে? আমাদের সংসার চালানোর জন্য টাকার প্রয়োজন। যে বাড়িতে যেটুকু সামান্য টাকা ছিল তা দিয়ে কোনো রকমের সপ্তাহের খরচ চলে গেল। কিন্তু এখন কি করব? এখন তো সেগুলোও শেষ হয়ে গেছে। তুমি কতদিন ধরে বাড়িতে বসে আছো? কেন কোনো কাজের সন্ধান করছো না? আরে আমি চেষ্টা তো করছি পারুল, তবুও আমি কোনো কাজ পাচ্ছি না। তো কি করব আমি? হ্যাঁ, তুমিই বলো। জানি, কিন্তু তুমি আরও চেষ্টা কেন করছো না? এখন আমাদের ঘরের অবস্থা এমন যে নুন আনতে পান্তা ফুরোই। এমন করে কিভাবে চলবে? হরিহর দাদাকে দেখো, সে তো প্রতিদিনই কাজে যায়, আর তুমি প্রতিদিন খালি হাতেই বাড়ি ফিরে আসো। তুমি হরিহর দাদার সাথে কথা বলে দেখো না, হয়তো সে তোমাকে কোনো না কোনো কাজ জুটিয়েই দেবে। হ্যাঁ পারুল, তুমি ঠিক বলেছ। এই কথাটা আগে আমার মাথায় কেন আসেনি? আমাকে হরিহর দাদার সাথে একবার কথা বলতেই হবে। তুমি কোনো চিন্তা করো না পারুল, আমি খুব তাড়াতাড়ি কোনো কাজ ঠিক খুঁজে নেব। পরের দিন সকালে বিশ্বনাথ হরিহরের বাড়িতে যায়। হরিহরের বাড়ির বাইরে পৌঁছে বিশ্বনাথ তাকে জোরে জোরে ডাক দেয়। হরিহরদা, ও হরিহরদা, বাড়িতে আছো নাকি? একটু বাইরে এসো না। আরে বিশ্বনাথ দাদা যে, কেমন আছো? ভালো আছি বৌদি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি দাদা। এত সকাল সকাল এখানে কি ব্যাপারে? বৌদি, একটু হরিহর দাদাকে ডেকে দাও তো, তার সঙ্গে আমার জরুরি কথা আছে। ও তো এখন বাড়িতে নেই, মনে হয় জমিদার মশাইয়ের জমিতেই কাজকর্ম করছেন। আপনার যদি খুব জরুরি কাজ থাকে তাহলে ওখানে গিয়ে দেখা করে আসতে পারো। ঠিক আছে বৌদি। এই বলে বিশ্বনাথ জমির দিকে রওনা হয়। আরে হরিহর দাদা, তোমার এখানে কি কোনো কাজ পাওয়া যাবে? যদি আমার জন্য কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারো তাহলে অনেক ভালো হতো। দেখো বিশ্বনাথ, এই ব্যাপারে আমার কোনো বেশি জানা নেই, কিন্তু যদি চাও তাহলে আমার সাথে জমিদার মশাইয়ের কাছে গিয়ে কথা বলতে পারো। যদি তার প্রয়োজন হয় তবে তিনি নিশ্চয়ই রাখবে। ঠিক আছে হরিহরদা, আমি তো যে কোনোভাবে কাজ করতেই চাই। তুমি যা বলবে তাই হবে। আচ্ছা ঠিক আছে, কাল সকালেই তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে দাদা, তাহলে কাল সকালেই দেখা হচ্ছে। আরে বিশ্বনাথ যে, এসে গেছো তুমি? চলো তাহলে জমিদার মশাইয়ের কাছে যাওয়া যাক। হ্যাঁ হরিহরদা, তার বাড়িতেই চলো, সেখানেই তার সঙ্গে কথা হবে। দুই বন্ধু মিলে জমিদার মশাইয়ের বাড়ির দিকে জঙ্গলের পথ দিয়ে চলতে থাকে। পথ বেশ লম্বা ছিল, হাঁটতে তাদের বেশ সময় কেটে গেল। এমন সময় হঠাৎ আকাশে প্রচণ্ড মেঘের গর্জনের শব্দ শোনা যায় এবং চোখের পলকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টির কারণে হরিহর এবং বিশ্বনাথ জঙ্গলে একটি গাছের নিচে দাঁড়িয়ে যায়। হরিহরদা, খুব জোরে তো বৃষ্টি হচ্ছে। এত বেশি বৃষ্টির মতো এগিয়ে গেলে আমরা নিশ্চয়ই ভিজে যাব, আর তাতে অসুস্থ হয়ে পড়তে পারি। আমার মনে হয় কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করা উচিত। ঠিক তখনই বিশ্বনাথের নজর সামনের একটা ঝুপড়ির উপরে পড়ে এবং সে হরিহরকে দেখিয়ে বলে ওঠে, আরে হরিহরদা, ওদিকে দেখো, ওখানে একটা ঝুপড়ি আছে। চলো সেখানে গিয়ে কারো সাহায্য চাই। যতক্ষণ না এই বৃষ্টি থামে আমরা ততক্ষণ সেখানেই থাকবো। দুজনেই ঝুপড়ির বাইরে গিয়ে দাঁড়িয়ে যায় এবং বিশ্বনাথ বাইরে থেকে ডাক দেয়, বাড়িতে কেউ আছেন? থাকলে দয়া করে আমাদের একটু সাহায্য করুন। হ্যাঁ ছেলে, ভিতরে এসো। দুই বন্ধু ভিতরে আসে এবং তারা দেখে যে একজন বৃদ্ধ বাবা ভেতরে বসে আছে। বাবা, আমাদের একটু সাহায্যের দরকার। আমরা দুজনে বাজারের দিকে বের হচ্ছিলাম, কিন্তু রাস্তায় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল।
আর আমরা এখানে আটকে গেলাম। কিছুক্ষণ আশ্রয় দরকার ছিল, যতক্ষণ না বৃষ্টি বন্ধ হয়। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা কিছুক্ষণের জন্য আপনার এই ঝুপড়িতে থাকতে চাই। বৃষ্টি থামলেই আমরা এখান থেকে চলে যাব বাবা। হ্যাঁ হ্যাঁ ছেলে, কেন না, এসো বসো। তোমরা যতক্ষণ ইচ্ছা এখানে থাকতে পারো। দুজনেই চুপচাপ ভেতরে এসে বসে পড়ে। বৃদ্ধ বাবা তখনই সবজি রান্না করছিলেন। রান্না থেকে খুব ভালো সুগন্ধে আসছিল। খাবারের সুগন্ধ বরাবর তাদের দুজনার দৃষ্টি রান্নার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু তারা দুজন এই ভেবে নিজেদের মন চেপে রাখলো যে বৃদ্ধ বাবা হয়তো অল্পই রান্না করেছেন, কিন্তু ভেতর ভেতর বৃদ্ধ বাবা সবই বুঝতে পারছিলেন। এসো বাবা, খাবার তৈরি হয়ে গেছে। আগে হাত মুখ ধুয়ে নাও, তারপর খাবার খেয়ে নেবে। দুজনারই খিদে পেয়েছিল, কিন্তু তারা তাদের মনকে ভুলিয়ে বলে ওঠে, না বাবা, আপনি তো খুবই অল্প খাবার রান্না করেছেন। আমরা যদি সেটাও খেয়ে নিই তাহলে আপনি কি খাবেন বাবা? ছেলে, তুমি আমার চিন্তা করো না, এখানে আমাদের তিনজনের জন্যই পর্যাপ্ত খাবার আছে। এসো এবার খেয়ে নাও। বাবা, এই খাবার তো খুবই সুস্বাদু। এমন খাবার তো আমরা আগে কখনো খাইনি। বাবা, আপনি এত ঘন জঙ্গলে কেন থাকেন আর খাবারও নিজে বানাচ্ছেন? আপনার কি কোনো পরিবার নেই? ছেলে, আমারও এক সময় একটা ছোট্ট পরিবার ছিল, কিন্তু একবার আমার গ্রামে মহামারী ছড়িয়ে পড়ে এবং তার কবলে আমার পুরো পরিবারই চলে যায়। শুধু আমি বেঁচে আছি, আমার পুরো পরিবারই চলে গেছে। তাই আমি একাই এই জঙ্গলে থাকি, আমার আপন বলে কেউই নেই। বাবা, আপনি জঙ্গলে একা কিভাবে থাকেন? আপনার ভয় লাগে না? আরে ছেলে, এতে আবার ভয় কিসের? শুরুতে একটু একাকিত্ব লাগতো, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। বাবা, যদি আপনি চান তাহলে আপনি আমাদের বাড়িতে আমাদের সাথে থাকতে পারেন। আমি আমার স্ত্রী ও মেয়ের সাথে থাকি। আমি যখন ছোট ছিলাম তখনই আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেছেন। আপনি যদি আমাদের সাথে থাকার জন্য রাজি হয়ে যান তবে আমি অনেক খুশি হব। আপনার এই জঙ্গলে একা থাকার কোনো দরকার নেই, তাই আপনি আমাদের সাথে চলুন বাবা। না বাবা, আমি এখানেই ভালো আছি। এই জঙ্গলই আমার ঘর। এই শান্তিপূর্ণ পরিবেশেই থাকতে ভালো লাগে। কিন্তু তুমি আমার কথা ভেবেছো, আমার খুবই ভালো লেগেছে। কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে যায়। ঠিক আছে বাবা, এখন আমরা চললাম। বাবা, এখনো যদি আপনি চান তবে আমাদের সাথে যেতে পারেন। না বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি এখানেই খুশি আছি। ঠিক আছে বাবা, এখন আমরা চললাম তাহলে। একটু দাঁড়াও ছেলে, তোমাদের দেখে খুবই ভালো মানুষ লাগছে, তাই আমি তোমাদের দুজনকে কিছু দিতে চাই। বৃদ্ধ বাবা তার ঘর থেকে একটি মাটির কলসি নিয়ে আসেন এবং সেই কলসিটি বিশ্বনাথ এবং হরিহরকে দেখিয়ে বলে ওঠে, ছেলে, এতে আমার সারা জীবনে জমানো পুঁজি আছে। এখন আর এটা আমার কোনো কাজেই লাগবে না। এই কলসিতে যা কিছু আছে তোমরা দুজন নিজেদের মতো অর্ধেক অর্ধেক ভাগ করে নিও। কিন্তু বাবা, এতে কি আছে? ছেলে, তুমি নিজেই এটা খুলে দেখো না, এতে কি আছে। যখন তারা কলসির মুখ খুলে দেখে তখন তাতে প্রচুর সোনার মুদ্রা দেখতে পায়। এত সোনার মুদ্রা দেখে দুজনেই হতভম্ব হয়ে যায়। এসব কি বাবা, এত সোনার মুদ্রা? ছেলে, এখন এগুলো আমার কোনো কাজেই লাগবে না। তোমরা দুজন খুব ভালো মনের মানুষ, তাই আমার তরফ থেকে তোমাদের জন্য এটা একটা উপহার। তোমার পোশাক দেখেই মনে হচ্ছে তোমরা খুব গরিব, আর তোমাদের এই মুদ্রাগুলোর খুব দরকার। তোমরা এগুলো রাখতে পারো, এর উপর তোমাদের দুজনের সমান অধিকার আছে। দুজন বৃদ্ধ বাবাকে ধন্যবাদ জানিয়ে তাদের গ্রামের দিকে রওনা হয়। আজ তারা ভীষণ খুশি ছিল। দুজনের হাতে যে ভাগ্য বদলানোর সোনার মুদ্রা জুটে গিয়েছিল। দুজন নিজে নিজে চিন্তায় ডুবেছিল। এই টাকায় আমি একটা সুন্দর বাড়ি তৈরি করব। আমি আমার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠব এবং আমার মেয়ের সব ইচ্ছা পূরণ করব। টাকার অভাবে আমি তার একটিও শখ পূরণ করতে পারিনি। এখন আর আমার পরিবারকে দরিদ্রে বাস করতে হবে না। আর কিছু মুদ্রা আমি আশেপাশের গরিব মানুষদেরও দান করে দেব, যাতে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে। কত সোনার মুদ্রা আছে এই কলসিতে, এতে আমার ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে। আমি আমার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। সারা গ্রামে কেউ আমার সমান হবে না। আমার বড় বাংলোতে অনেক চাকর বাকর থাকবে, যারা আমার চারপাশে ঘুরবে। এত সোনা দিয়ে তো আমি
সারা জীবন আরাম করে বসে খেতে পারবো। আমাকে সারা জীবন কোনো কাজ করতে হবে না। হরিহর এইসব কথা ভাবছিল, ঠিক তখনই বিশ্বনাথ মাঝপথে বলে ওঠে। হরিহরদা, বাড়িতে পৌঁছেই আমরা এই মুদ্রাগুলো অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। বিশ্বনাথের মুখ থেকে এই কথা শুনে হরিহরের একদমই ভালো লাগে না এবং সে মনে মনে ভাবে, এই মুদ্রাগুলো অর্ধেক অর্ধেক ভাগ করে নেওয়া মানে আমার স্বপ্নও অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাওয়া। যাই হোক, আমি এই মুদ্রাগুলো বিশ্বনাথের সাথে কেন ভাগ করব? আমার তো পুরো মুদ্রাই দরকার। শেষ পর্যন্ত আমি এমন কি করব যাতে এই সব মুদ্রাগুলো আমার হয়ে যায়? বাড়িতে পৌঁছে গিয়ে তো এই বিশ্বনাথ অর্ধেক মুদ্রা নিয়ে নেবে। দুজনেই নিজ নিজ চিন্তায় এগিয়ে চলছিল। তারা একটি নদীর ওপর দিয়ে যাচ্ছিল। নদী দেখে হরিহরের মাথায় একটি খেয়াল আসে এবং সে কিছু না ভেবেই বিশ্বনাথকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। বিশ্বনাথ যখনই নদীতে পড়ে সে নিজেকে বাঁচানোর জন্য হরিহরকে অনুরোধ করে। হরিহরদা, আমি নদীতে পড়ে গেছি, আমাকে বাঁচাও। হরিহরদা, আমাকে বাঁচাও। বিশ্বনাথ, তুই পড়ে যাসনি, বরং আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি যাতে এই সোনার মুদ্রাগুলো তোমার সাথে ভাগ করতে না হয়। এখন এই সব মুদ্রা শুধুই আমার। এতটুকু বলে হরিহর চুপচাপ সেখান থেকে চলে যায় এবং বেচারা বিশ্বনাথ নদীতেই ডুবে যায়। রাতের বেলা হরিহর যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন সে দেখে বিশ্বনাথের স্ত্রী বাড়ির বাইরে দাঁড়িয়ে বিশ্বনাথের জন্য অপেক্ষা করছে। পারুল যখন হরিহরকে একা আসতে দেখে তখন সে তাকে জিজ্ঞাসা করে, হরিহর দাদা, বিশ্বনাথ তো এখনো বাড়ি আসলো না, ও কোথায় রয়ে গেল? সেও তো আপনার সঙ্গেই গিয়েছিল, তাই না? হরিহর সব কথা গোপনে রেখে বলে উঠল, হ্যাঁ বোন, আমরা দুজনে একসাথেই গিয়েছিলাম। আমি জমিদার মশাইয়ের সঙ্গে বিশ্বনাথের জন্য কথাও বলেছিলাম। জমিদার তাকে কাল থেকে কাজে ডেকেছেন। এরপর বিশ্বনাথ সেখান থেকে চলে যায়, আর আমি তো সারাদিন আমার নিজের কাজেই ব্যস্ত ছিলাম। আমি তো এখন কাজকাম করে বাড়ি ফিরছি। তাহলে আমি কিভাবে জানবো যে বিশ্বনাথ কোথায়? এই কথা শুনে বিশ্বনাথের স্ত্রী পারুল ভয় পেয়ে যায়। দাদা, বিশ্বনাথ তো এখনো বাড়ি ফিরে আসেনি। আমি বুঝতে পারছি না যে কি করব। দাদা, আমার না খুব ভয় করছে। চিন্তা করো না বোন, হয়তো সে অন্য কোথাও কাজের সন্ধান করছে এবং রাত বেশি হয়ে যাওয়ার জন্য বিশ্বনাথ সেখানেই রয়ে গেছে। আমার মনে হচ্ছে সে কাল সকালের মধ্যেই ফিরে আসবে। এতটুকু বলে হরিহর তার বাড়ির দিকে চলে যায়। বিশ্বনাথের স্ত্রী খুবই চিন্তিত ছিল, কিন্তু হরিহর তাকে বুঝিয়ে বলেছিল যে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে। তাই সে কোনোভাবে সকাল পর্যন্ত অপেক্ষা করলো, যেমন তেমন করে চিন্তায় রাতটা পার করলো। সকাল হয়ে গিয়েছিল, কিন্তু বিশ্বনাথ এখনো বাড়ি ফিরে আসেনি। বিশ্বনাথের স্ত্রী এখন খুব বেশি চিন্তায় পড়ে গিয়েছিল। সে হরিহরের বাড়িতে যায়। হরিহরদা, বিশ্বনাথ এখনো বাড়ি ফিরে আসেনি। জানি না সে এখন কোথায় আছে। সে কোনো বিপদে পড়ে যায়নি তো? হরিহর চিন্তিত হওয়ার ভান করে বলে ওঠে, চিন্তা করো না বোন, আমি এখনই যাচ্ছি এবং বিশ্বনাথকে খুঁজে নিয়ে আসছি। এতটুকু বলে হরিহর সেখান থেকে চলে যায় এবং বাজারে গিয়ে বসে পড়ে। বিশ্বনাথ আর কখনো ফিরে আসবে না বোন, তোমাকে সারা জীবন এমন করেই কাটাতে হবে। আমি কিছুক্ষণ এখানে বসে থাকি, পরে গিয়ে বলবো যে আমি বিশ্বনাথকে অনেক খুঁজেছি কিন্তু সে কোথাও মেলেনি। এরপর আমি সব সোনা বিক্রি করে অনেক টাকা উপার্জন করব এবং এই গ্রামের সবচেয়ে ধনী লোক হব। এখনো পর্যন্ত আমি আমার স্ত্রীকেও বলিনি। বাড়ি গিয়ে প্রথমে তাকেই বলবো। গত রাতে আমি চুপচাপ সেই সোনার মুদ্রাগুলো ঘরে রেখে এসেছি, কিন্তু যদি আমার স্ত্রীর চোখ সেই মুদ্রাগুলোর ওপরে পড়ে তাহলে সে হয়তো চিৎকার করে পুরো গ্রামকেই জানিয়ে দেবে। যাই হোক, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, এখনই আমার যাওয়া উচিত। হরিহর সেখানে 1-2 ঘন্টা বিশ্রাম নেয় এবং তারপর বাড়ির দিকে রওনা হয়। সে খুব হতাশ হওয়ার ভান করে বিশ্বনাথের বাড়িতে যায় এবং পারুলকে ডাক দেয়, বোন, বাড়িতে আছো? একটু বাইরে বেরিয়ে এসো তো। বিশ্বনাথের স্ত্রী বাইরে আসে এবং সে তাকে বলে যে বিশ্বনাথকে অনেক খুঁজেছে কিন্তু তাকে কোথাও খুঁজে পায়নি। বোন, আমি বিশ্বনাথকে অনেক খুঁজেছি কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। জানি না বিশ্বনাথ এখন কোথায় আছে। ঠিক তখনই পারুলের পেছন থেকে বিশ্বনাথ সামনে আসে এবং বিশ্বনাথকে দেখে হরিহর ভয় পেয়ে যায়।
আরে বিশ্বনাথ, তুমি এখানে কিভাবে? কেন দাদা, আমি আমার বাড়িতে থাকবো না তো আর কোথায় থাকবো? মনে হচ্ছে তুমি আমাকে এখানে দেখে একদমই খুশি হওনি। হরিহর বিশ্বনাথের কথায় কোনো উত্তর দেয় না। তার হৃদয় জোরে জোরে ধকধক করছিল, কারণ সে বিশ্বনাথকে দেখে খুবই অস্বস্তিতে পড়েছিল এবং সে খুব ভয়ও পেয়ে গেছিল। এই বিশ্বনাথ তো পারুল বোনকে সব কথা বলে দিয়েছে মনে হয়। হে ভগবান, এখন আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার এখান থেকে যত দ্রুত চলে যাওয়া উচিত। দ্রুত বাড়ি গিয়ে সব সোনার মুদ্রা নিয়ে আমার স্ত্রীর সাথে কোথাও দূরে চলে যাব, এবং তারপর এই বোকা কিছুই করতে পারবে না। কিন্তু বিশ্বনাথ এখনো পর্যন্ত তার স্ত্রীকে কিছুই বলেনি। হরিহর ও বিশ্বনাথ একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। হরিহর কিছু না বলেই ভেজা বিড়ালের মতো চুপচাপ সেখান থেকে চলে যায়। হে ঈশ্বর, এখন আমি কি করব? এই বিশ্বনাথ তো বেঁচে গেল, কিন্তু সে বাঁচলো কিভাবে? সে তো সাঁতার কাটতেও জানতো না। সে বেঁচে থাকতে আমার জন্য অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। আমি আজই আমার স্ত্রীকে নিয়ে এখান থেকে দূরে চলে যাব। হরিহর এই সব কথাই ভাবছিল। ঠিক তখনই তার কলসির কথা মনে পড়ে। সে কলসিটি দেখার জন্য অন্য ঘরে চলে যায়। কলসিটির ভেতরে তাকাতেই দেখতে পাই সব সোনার মুদ্রা কালো পাথরে পরিণত হয়ে গেছে। হে বিধাতা, এ কি হয়ে গেল? আমার সব সোনা কোথায় গেল? সেই বিশ্বনাথ চুরি করে নিল না তো? বাবা, আপনি এখানে কিভাবে? তুই খুব বড় পাপী, এটা তোর শাস্তি। তুই নিজের বন্ধুর প্রাণ নেওয়ার চেষ্টা করেছিস, হ্যাঁ? বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি লোভে পড়ে গিয়েছিলাম বাবা। ক্ষমা তাদের করা যায় যারা ভুল করে, কিন্তু তুই তো পাপ করেছিস। দুষ্টু কথাকার, তুই নিজে একজন মানুষের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিস, আর এখন এটাই তোর শাস্তি। এতটুকু বলে বৃদ্ধ বাবা সেখান থেকে চলে যায়। হরিহর তার কৃতকর্মের জন্য খুবই অনুতপ্ত হয়। হরিহর তার কাছ থেকে সব কিছুই হারিয়ে ফেলে, যার সে স্বপ্ন দেখেছিল। অন্যদিকে বিশ্বনাথ মনে মনে নানা রকম চিন্তা ভাবনা করছিল। আমি কি করব? পারুলকে সব কথা বলা কি ঠিক হবে? যা আমার সাথে ঘটেছে, হরিহর আমার সাথে একদমই ভালো করেনি। কিন্তু আমি যদি পারুলকে সব বলি, তাহলে সে হরিহরকে পুলিশের হাতে তুলে দেবে এবং হরিহরকে বাকি জীবন জেলেই কাটাতে হবে। যদি এমন হয়, তাহলে হরিহর ও তার স্ত্রী সন্তানদের কি হবে? হরিহরের ভুলের শাস্তি তার পরিবারকে পেতে হবে। না না, তাদের বাড়িতে তো একমাত্র হরিহরই উপার্জন করে। আমি এমনটা করতে পারি না। কিন্তু হরিহর আমার সাথে একদমই ভালো করেনি। আমি আমার পরিবারের জন্য কত স্বপ্ন দেখেছিলাম, সে সব শেষ করে দিয়েছে এবং সব সোনা নিজেই নিয়ে গেছে। বিশ্বনাথ এই সব কথা ভাবছিল, ঠিক তখনই সেখানে বৃদ্ধ বাবা আবির্ভূত হন এবং বৃদ্ধ বাবাকে দেখে বিশ্বনাথ অবাক হয়ে যায়। বাবা, আপনি এখানে কিভাবে? আর আপনি আমার বাড়ির ঠিকানা কিভাবে জানলেন? বিশ্বনাথ বাবা, আমার সব জায়গার ঠিকানাই জানা আছে, আর আমি সব জায়গায় যেতে পারি। এতটুকু বলে বৃদ্ধ বাবা তার জাদু দিয়ে একটা কলসি নিয়ে আসেন। বাবা, এটা তো সেই কলসি, তাই না, যেটা আপনি আমাকে দিয়েছিলেন? হ্যাঁ বিশ্বনাথ বাবা, এটা সেই কলসি, আর এখন এটা শুধু তোমার। কিন্তু বাবা, এই কলসি তো হরিহরের কাছেই ছিল, তাই না? হরিহরের যা চাওয়া ছিল তা সে পেয়ে গেছে, আর তোমার যা হওয়া উচিত ছিল তা এখন তোমার হবে। তুমি এই কলসিটা তোমার কাছেই রাখো। বিশ্বনাথ যখন কলসির ভেতরে তাকায়, তখন সে দেখে কলসিটি সোনার মুদ্রায় ভরা। বাবা, এতে তো অনেক সোনার মুদ্রা আছে। এগুলো সব তোমার, এগুলো সাবধানে রাখবে। এতটা বলে বৃদ্ধ বাবা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ গো, ইনি আবার কে ছিলেন এবং ইনি হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেলেন? আমিও তো জানি না। আমি তো একে সাধারণ মানুষ মনে করেছিলাম, কিন্তু মনে হচ্ছে ইনি কোনো ঈশ্বরের দূত ছিলেন, যে আমাদের সাহায্য করতে এসেছিলেন। হ্যাঁ গো, এত সোনার মুদ্রা দিয়ে তো আমরা অনেক ধনী হয়ে যাব এবং আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। হ্যাঁ পারুল, তুমি ঠিক বলেছ। এবার আমরা আমাদের সব স্বপ্ন পূরণ করব, যেসব স্বপ্ন আমরা একসাথে দেখেছিলাম। সেই সব মুদ্রা বিক্রি করে বিশ্বনাথ একটি সুন্দর বাড়ি তৈরি করে এবং সে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠে। প্রয়োজন পড়লে সে খুশি খুশি মনে গ্রামবাসীদের অনেক সাহায্য করে।
দেখো, তার ভাবটা দেখো একবার। শরীর ভর্তি গয়নাগাটি লাগিয়ে এমন ভাব ধরেছে যেন কোনো জমিদার গিন্নি এদিক দিয়ে যাচ্ছে। ওকে এদিকে দেখলে আমার কাজ করার মন মানসিকতাই উঠে যায়। টাকা আছে সেই জন্য তো ভাব ধরতেই হবে। কিন্তু আমি একটা কথা বুঝি না, আমার স্বামী ওর স্বামীর ছোট আপন ভাই, যেখানে আমার স্বামীর কিছু জমি জমা রয়েছে, সেখানে তার বড় ভাইয়ের এত অভিজাত্য ধন সম্পত্তি কীভাবে এলো? অন্য সব কথাই তো জিজ্ঞাসা করি, কিন্তু এই কথাটা জিজ্ঞাসা করার কথা তো একবার আমার মাথায় আসেনি। ধুর ছাই, আর কাজ করতে মনই চাইছে না। আমার কোনো গলার হার নেই, কোনো কানের নেই, একটা বালাও নেই। আমার মতন বয়সী সব মানুষেরই কত কিছু রয়েছে। এভাবে কি আর সংসার করা যায়? আমার কপালে দুমুঠো দুবেলা শুধু খাবারই জোটে। আমার কি আর কোনো প্রয়োজন নেই, কোনো শখ আহ্লাদ নেই? এই অভাবের সংসার করা যায় নাকি? হ্যাঁ, ও আজ শুধু একবার আসুক, আজ ওর সাথে একটা হেনস্থা আমি করেই ছাড়বো। ও গিন্নি, কি করছো গো? তা সকালে বলছিলে যে আজ পায়েস বানাবে, বানিয়েছো নাকি গিন্নি? বানালে দাও না আমাকে। আহ, কতদিন খাই না পায়েস। দাও দাও, তাড়াতাড়ি দাও, খুব খিদে লেগেছে। না না, আগে এক গ্লাস জল দাও, একটু তৃষ্ণাটা আগে মিটিয়ে নিই। আমার কি মনে হয় জানো, তোমার এই খাই খাই স্বভাবটার জন্যই তুমি জীবনে কিছুই করতে পারোনি। যদি এই স্বভাবটা ছাড়তে পারতে, তাহলে আর 5টা মানুষের মতোই ধনী থাকতে তুমি। আর আমারও সব শখ আহ্লাদ পূরণ হয়ে যেত। আমি কোনো পায়েস ফায়েস বানাইনি, আর রান্নাও করিনি। খিদে লাগলে রান্না করে নিজেই খেয়ে নাও। আরে গিন্নি, সকালেও তো তুমি ভালো ছিলে, এখন আবার তোমার কি হয়ে গেল? এত রাগ করছো যে? আর কার সাথে আমার তুলনা করছো, খুলে বলো তো দেখি। আহা, কিছু যেন বোঝে না, একদম কচি খোকা। বোঝো না আমি কার কথা বলছি? তোমার বড় ভাইয়ের কথা বলছি আমি, বুঝলে? কেন গিন্নি, তুমি তো আগে থেকেই সবকিছু জানো। আমার বড় ভাই আমার থেকে অনেক ধনী। এ আবার নতুন কি, বলো তো দেখি। নতুন আছে, বুঝেছ? নতুন আছে। অনেক প্রশ্নের উত্তর জানার আছে তোমার কাছ থেকে। আচ্ছা, আমার একটা প্রশ্নের তুমি জবাব দাও তো। তোমরা দুজন তো একই মায়ের পেটের ভাই। তোমাদের পিতৃ সম্পত্তিও দুজন ভাইয়ের মধ্যেই তো সমানভাবেই ভাগ হয়েছিল। কিন্তু তোমার ভাই এত ধনী আর তুমি এত গরিব হলে কি করে? সে নিশ্চয়ই তোমার সাথে ঠকবাজি করেছে, না হলে তার এত ধন সম্পত্তির উৎসটা কি? হ্যাঁ, ও, এই ব্যাপার। আচ্ছা শোনো তবে, আমার বাবা আমাদের দু ভাইয়ের মধ্যে সমানভাবেই সম্পত্তি দান করেছিলেন। এরপর বড় ভাই জমি বিক্রি করে একটা ব্যবসা শুরু করে, সেখানে সে প্রচণ্ড লাভ করে। এরপর থেকে আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। আর আমি কখনোই ব্যবসাপাতি সম্পর্কে ভাবিনি। এসব সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমি ছোটবেলা থেকে চাষবাস করতে খুবই ভালোবাসি, তাই এই কাজটাকেই বেশি মূল্যায়ন করেছি। বুঝেছো তুমি? হয়েছে হয়েছে, ভাইয়ের নামে আর গুণগান করতে হবে না। যাও এখন এখান থেকে। আমি আর তোমার সাথে কথা বলতে চাই না, বুঝলে? নিজে ব্যবসা করতে পারোনি তো কি হয়েছিল? দাদার পেছনে তো থাকতে পারতে, তাহলে আজ আমরাও অনেক ধনী থাকতাম। গিন্নি, এরকম ভাব ধরছো যেন আমরা সবসময় না খেয়ে থাকি। তোমাকে কি কোনো কিছুর অভাব রেখেছি আমি? অল্পতে খুশি থাকো গিন্নি, লোভ করা একদম ভালো নয়। আচ্ছা শোনো না, আমি কি বলছিলাম, তোমার ছোট ভাই তো কৃষিকাজ করতে অনেক পছন্দ করে। তাই আমি ভাবছিলাম যে আমাদের যে দক্ষিণ দিকের ধানি জমিটা আছে, সেটা ওকে দিলে কেমন হয়? আমাদের তো অনেক জমি আছে, ওটা দিলে তো আমাদের কম পড়বে না। তুমি কি বলো গো? আসলেই গিন্নি, তোমার চিন্তা ভাবনা কত বিশাল। যেখানে আমি নিজের ভাই হয়ে নিজের ভাইয়ের কথাই অত ভাবি না, সেখানে তুমি বৌদি হয়ে অত ভাবো। তুমি যেটা বলছো সেটাই হবে গিন্নি। আমার ছোট ভাইটাকে দেখলে না আমার বড্ড মায়া হয়। আমি না হয় ব্যবসাপাতি করে একটু বড়লোক হয়েই গেছি, কিন্তু সে তো আর হতেই পারেনি। ও বেচারা ছোটকাল থেকেই কৃষিকাজ খুবই ভালোবাসে, তাই সে ব্যবসা কখনোই করতে চায়নি। কিন্তু গিন্নি, আমি তো আর মরে যাইনি, সে কখনোই অভাবে পড়বে না। আমি তাকে পড়তেই দেব না। দেখো তুমি। অভাবে কেন পড়বে গো? সে তো আমাদের আপনজন। শোনো না, আমি কি বলি, আমাদের বাড়িটার মতো যদি ওদের বাড়িটাও করা যেত, তাহলে খুবই ভালো হতো। এক ভাইয়ের ঘর একরকম, আর এক ভাইয়ের ঘর আর এক রকম। কুড়ে ঘর আর দালান ঘর, এটা তো বেমানান গো। আর তাদের ঘরটা বানিয়ে দিলে না, অনেক খুশি হবে তারা। দেখো তুমি। এই কথাটা আমি কিছুদিন ধরেই ভাবছি, জানো তো।
আর বেচারা সুরেনের বউটা, তাকে দেখলে আমার খুবই মায়া হয়। সব সময় চেহারার মধ্যে কেমন যেন একটা চিন্তার ছাপ। মনে হয় সে তাই ভাবে যে তার বড় ভাই তাকে একটুও সাহায্য করে না। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ। আমিও এটা সবসময় লক্ষ্য করি। আমারও না ওকে দেখলে বড্ড মায়া হয়। তারও তো ইচ্ছা করে আমার মতো একটু গয়নাগাটি পরতে। শ্যাকরার কাছে একটা গয়না অবশ্য বানাতে দিয়েছি ওর জন্য। খুব তাড়াতাড়িই তাকে আমি উপহার দেব। আমি তাকে তো একদিন বলেই ফেলেছিলাম যে চলো না সবাই মিলে আমরা একসাথে থাকি, কিন্তু সে আমার কথার কোনো উত্তরই দেয়নি। সে বয়স একটু ছোট তো, তাই তোমাকে বোধহয় ভয় পেয়ে কিছুই বলেনি। কিন্তু গিন্নি, আমি তাদের সুখের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি জানো। আমরা ছাড়া আমার ভাই আর ভাইয়ের বোর কে আছে বলো? হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথা বলেছ। আমরাই যদি তার পাশে না থাকি তাহলে কে থাকবে? মানুষ তো এসব দেখলে বলবেই যে বড় ভাইয়ের কাছে ছোট ভাই কত মূল্যহীন। আর আমাদের বিবেক বুদ্ধি বলতেও তো একটা ব্যাপার আছে নাকি? নিজের বিবেকই হচ্ছে সবচেয়ে বড় আদালত। আচ্ছা শোনো না, অনেকই তো বেলা হয়ে গেল। এখন গিয়ে সকালের খাবারটা খেয়ে ফেলি চলো, না হলে আবার শরীরটা খারাপ করবে। আচ্ছা, তোমাকে না সে কতদিন ধরে বলছি আমার জন্য একজোড়া সোনার কানের দুল আর একটা গলার হার এনে দাও। আমার কথার কি কোনো মূল্য নেই তোমার কাছে? দেখো গিয়ে দেখো, তোমার বড় ভাই তোমার বড় ভাইয়ের বউকে গয়না দিয়ে একদম ভরিয়ে দিয়েছে। আর তুমি কি করেছো আমার জন্য? শুধু দুবেলা খেতে দিলেই কি সব হয়ে যায়? আর কিছু কি আমার প্রয়োজন নেই? হ্যাঁ, আরে গিন্নি, এভাবে চেঁচামেচি করছো কেন খাবারের সময়? আমি তো তোমাকে কথা দিয়েছি, এবারের ফসল তোলার পর তোমাকে আমি গয়না কিনে দেবই দেব। আমার কথা কি তোমার বিশ্বাস হয় না নাকি? সবুর করো, সবুরে মেওয়া ফলে, এটা তো তুমি জানোই। আমার সবুরে মেওয়া ফলবে না, আমার সবুরে ফলবে মাকাল ফল, যেটা উপরে সুন্দর ভিতরে টক। আমার কপালটাই পোড়া যে তোমার মতো এরকম একটা অকর্মার কাছে আমার বিয়ে হয়েছে। নেহাত বাবা মা তোমায় অনেক পছন্দ করতো, নাহলে তোমার সংসার আমি কোনো দিনও করতাম না। আর তোমার ওই ধান উঠবে কখন জানো? যেদিন আমার মৃত্যু হবে এর পরের দিন। তোমার বড় ভাইয়ের বউ সব সময় আমাকে তার গয়না দেখিয়ে কত ভাব ধরে চলে যায়, আর আমি শুধু চেয়ে চেয়ে দেখি আর আঙুল চুষি। আরে গিন্নি, বড় ভাইয়ের বউ সম্পর্কে তুমি যা বলছো সেটা সত্য নয়। সে কখনোই আমাদেরকে কিছু দেখানোর জন্য পড়ে না। তোমার এসব মন মানসিকতাই ভুল বুঝছো। নিজের মন মানসিকতাটাকে পরিবর্তন করো। তারা আমাদেরকে নিয়ে কত ভাবে তা কি তুমি জানো? হ্যাঁ, বাহ 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 বাহ, নিজের ভাই আর ভাইয়ের বউয়ের কথা বলতেই কেমন যেন তেলে বেগুনে জ্বলে উঠলে। তোমার কাছে তো আমার থেকে তোমার ভাই ভাইয়ের বউয়ের কথারই দাম বেশি। আমি যে সারাটা দিন তোমার জন্য খেটে খুঁটে রান্না করি সেটা কি চোখে দেখো না? এই শোনো, তোমাকে আমি শেষবারের মতো বলছি, এই সপ্তাহের মধ্যে যদি আমার প্রয়োজনীয় জিনিসপত্র না এনে দাও তাহলে তোমার সংসার আর করব না। জীবনের মতো বাপের বাড়ি চলে যাব, তারপর থেকো তোমার ভাই বউকে নিয়ে। আমাকে তুমি বুঝলে না গিন্নি, আমাকে তুমি বুঝলে না। নিজের কথার দাম তো ঠিকই 16 আনা রাখো, আর আমার কথার দাম 1 আনাও দাও না। বিধাতা, এসব সহ্য করার শক্তি দাও আমাকে, না হলে উঠিয়ে নিয়ে যাও তোমার কাছে। এই সংসারের ঝামেলা আর ভালো লাগে না আমার। বোন মালা, এই হারটা তোমার জন্য আমি উপহার হিসাবে এনেছি। দয়া করে এটা গ্রহণ করো। তোমার তো বেশ কিছুদিন ধরে ইচ্ছা ছিল যে একটা সোনার গলার হার আর একজোড়া কানের দুল পরবে, তাই না? দেখো তো বোন, তোমার এটা পছন্দ হয়েছে কিনা। আমি জানি বোন, এটা তোমার নিশ্চয়ই পছন্দ হবে। আর একটা কথা মনে রেখো, আমি তোমার কিন্তু বড় জানোই, আমাকে বড় বোনই ভাবতে পারো। পথের ভিখারিদের সাহায্য করতে করতে আমাকে কি পথের ভিখারি ভাবো নাকি তুমি? আমাকে ভিক্ষা দিচ্ছ নাকি দয়া করছো? আমাকে যে ভিক্ষার গয়নাটা দিচ্ছ সেটা তোমার কাছেই রেখে দাও। এসব গয়না না আমি কখনোই পরবো না। নিজেকে কি ভাবো তুমি? হ্যাঁ, কি ভাবো তুমি? মালা, বিশ্বাস করো বোন, তুমি যা ভাবছো তা একদম ঠিক না। বিধাতা তো জানে আমার মনে কি আছে। তোমাকে আমি ঠিক ছোট বোনের মতোই দেখি। আমি সব সময় এটাই ভাবি যে আমি সব সময় গয়নাগাটি পরি, কিন্তু আমার বোনটা তো গয়নাগাটি পরে না, তাই তাকে একটা ভালো হার আর একজোড়া কানের দুল বানিয়ে দিই। তুমি আমার কথা বিশ্বাস করো বোন, আমার এই উপহারটা তুমি ফিরিয়ে দিও না। তোমার এই নাটক আমি অনেক দেখেছি জানো। তুমি আমাকে গয়না দিতে এসে দেখিয়ে গেলে
যে দেখো দেখো আমার কত গয়না, সেটা তো তোমার নেই। এসব দেখাতে এসেছো তাই না? তোমাদের কাছে টাকা আছে বলে তোমরা যা ইচ্ছা তাই করবে। আমাদেরকে কি তোমরা খেলার পুতুল পেয়েছো? তোমাদের এই স্বভাব সম্পর্কে আমি ঠিক জানি। হায় রে বিধাতা, কাকে আমি কি বোঝাই। দেখো বোন, মানুষ ভাবে যে যারা ধনী, যাদের টাকা পয়সা একটু বেশি, তাদের মনে খুব অহংকার। কিন্তু বিশ্বাস করো বোন, বিধাতা সব কিছুই জানেন। আমরা সবাই মানুষ, কারো হয়তো টাকা পয়সা বেশি বা কারো কম। আর তোমরা তো আমাদের পর নয়, আমাদের আপনজন। আমরা একই বোন। আমার সম্পর্কে এরকম বাজে ধারণা তুমি কেন রাখো বলো না, উত্তর দাও। আমরা এতদিন ভেবেছিলাম যে তুমি আমাদের সাথে জড়তায় কথা বলো না, এখন দেখা যায় আমাদেরকে এইসব ভাবো। অহংকারী আমরা, তুমিই বলো। যখন আমার বাড়ির সামনে দিয়ে দুটো গয়না লাগিয়ে ডিং ডিং করে হেঁটে যাও, তখন তোমার মনে থাকে না যে আমি অহংকার করে হাঁটছি? নিজেদের স্বভাব আগে পরিবর্তন করো। আমাদেরকে ভিক্ষুক ভেবো না যে তোমাদের দেওয়া ভিক্ষা আমরা গ্রহণ করব। আমার ঘর থেকে বেরিয়ে যাও বলছি, এক্ষুনি বেরিয়ে যাও, নাহলে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব। মা গো, ও মা, আমাকে দুটো খেতে দেবে মা? আমার খুবই খিদে পেয়েছে। আমি পাশের গ্রামের ভিখারিনী, পাশের গ্রাম থেকে হাঁটতে হাঁটতে এই গ্রামে চলে এসেছি। খিদেও পেয়েছে খুব। কী রে মা, কথা বলছিস না কেন? আমাকে দুটো খেতে দিবি? আমার পাশে যে লাঠিটা আছে না, সেটা দিয়ে একটা মারবো, তখন ভিক্ষা করে বেরিয়ে যাবে। এই বুড়ি, এই তুই দেখতে পাচ্ছিস না আমি ছাগলের খাবার খাওয়াচ্ছি? তোমায় কি আমি হোটেল থেকে খাবার এনে খাওয়াবো নাকি? দেখতেই পাচ্ছ যে আমি উত্তর দিচ্ছি না, তখন এখান থেকে আর কোনো কথা না বলে চলে যেতে পারলে না? কানের কাছে ঘ্যানর ঘ্যানর করছো তো করছোই। ক্ষমা করে দে মা, তুই যে ছাগলকে খাওয়াচ্ছিস সেটা আমি খেয়াল করিনি। বুড়ি হয়েছি তো, তাই চোখেও একটু কম দেখি। কিন্তু মা, একটা কথা বলবো, যদি কিছু মনে না করিস। তুমি আমায় কি বলবে? কোনো গুপ্তধনের সন্ধান দেবে নাকি? আমি তো অনেক গল্পে পড়েছি যে তোমাদের মতো বুড়িদের হাতে নাকি অনেক গুপ্তধনের সন্ধান থাকে। দেবে নাকি একটা গুপ্তধনের সন্ধান? তাহলে তোমাকে আমি পেট ভরে খাওয়াবো। শোন রে মা, এই একটা কথা তোকে বলে রাখি, এত লোভ করিস না রে মা। মানুষের জীবনই বা কত দিনের? এত লোভ আর বাজে ব্যবহার থাকলে তো দুনিয়াতে যেমন তুই শাস্তি পাবি, তেমন তুই পরবর্তী জন্মেও শাস্তি পাবি। মানুষের কি এত অহংকার, লোভ আর খারাপ ব্যবহার মানায় না কি মা? হ্যাঁ, মানায় না। বাবা রে বাবা, এ যেন ভিক্ষুক বুড়ি নয়, এ আমাদের বাড়িতে জ্যোতিষী মশাই এসেছেন ভবিষ্যৎ গণনা করতে। আমায় ভবিষ্যৎ বলতে তোকে কে বলেছে? হ্যাঁ, ঝাঁটাপেটা করার আগে এই বাড়ি থেকে বিদায় হ। অসভ্য বুড়ি, এতই যখন ভবিষ্যৎ গণনা করতে পারিস, তাহলে তুই ভিক্ষা করে খাস কেন? হ্যাঁ, কোনো গাছের নিচে বসলে তো 2-3 টাকা তাকে এমনিই দান করে দেবে। নিজেকে শুধরা, না হলে তোর খুব খারাপ হবে রে। শুধরে ফেল, এখনো সময় আছে। মা গো, বাড়িতে কেউ আছো নাকি? আমার খুবই খিদে পেয়েছে গো মা, আমাকে কিছু খেতে দেবে? বাড়িতে কি কেউ আছো নাকি? একটু বেরিয়ে আসো না গো, আমার শরীরটাও খুব খারাপ লাগছে না খেতে পেয়ে। ঘরে কেউ আছো নাকি মা? একটু বেরিয়ে এসো। আরে বুড়িমা, কি হয়েছে তোমার বলো তো? তোমার কি খুব খিদে পেয়েছে, নাকি তোমার কি কিছু লাগবে? আমায় তাড়াতাড়ি বলো তো, আমি তোমায় এক্ষুনি এনে দিচ্ছি। আসলে বুড়িমা, আমি একটু রান্নাঘরে ছিলাম তো, তাই ওখান থেকে আওয়াজটা ঠিকমতো শুনতে পাইনি। যখন বারান্দায় এলাম তখন তোমার আওয়াজটা আমি শুনতে পেলাম। আচ্ছা ঠিক আছে মা, কোনো সমস্যা নেই। আমাকে দুটো খেতে দে না, আমার খুবই খিদে পেয়েছে। এক বাড়িতে কিছু খাবার জন্য চেয়েছিলাম, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। নামটা আমি বলবো না, কিন্তু বিধাতার কাছে বিচার চাইব। এখন আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দে না, না হলে মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাব। আচ্ছা বুড়িমা, তুমি এখানে একটু দাঁড়াও, এখনই তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি। তোমার কিচ্ছু হবে না বুড়িমা, আমি তো আছি তোমার সাথে। আচ্ছা আচ্ছা মা, যা এবার তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে আয়। তোর ব্যবহারটা তো খুব ভালো মা, তোর মতো এরকম ধনী মানুষদের এমন ব্যবহার আমি এর আগে কখনো দেখিনি। বুড়িমা, তোমার খুব খিদে পেয়েছিল তাই না? এই নাও বুড়িমা, এই খাবারগুলো ধরো,
এগুলো খেলে তোমার শরীরটা অনেকটাই ভালো লাগবে। তোমার এরকম মুখ দেখে না আমার খুবই কষ্ট হচ্ছে বুড়িমা। নাও নাও, তাড়াতাড়ি করে এবার খেয়ে নাও। মারে, তোর এরকম ব্যবহারে আমার মন আর পেট দুটোই ভরে গেছে অনেক আগেই। তুই আমাকে এত ভালোবাসা দিয়ে কথা বলছিস যে আমি নিজেকে ভুলেই গিয়েছি যে আমি একজন ভিখারিনী। তোর চিরদিনই মঙ্গল হবে মা। তবে তোর হাতের খাবার খাওয়ার আগে আমি তোকে একটা বর দিতে চাই। আমায় বর দেবে তুমি বুড়িমা? আচ্ছা বুড়িমা, তোমার যদি ভালো লাগে আমায় বর দিতে তাহলে তুমি দাও, কারণ কেউ আমাকে কিছু দান করলে সেটা আমি হাসি মুখে মেনে নিই। শোন মা, আমি তোকে একটা গুপ্তধনের সন্ধান দেব। এই গ্রামের জঙ্গলের মাঝখানে একটা অনেক বড় গুহা আছে। ওই গুহার মধ্যে পাবি 7 রাজার ধন। কিন্তু ওই গুপ্তধনের গুহা শুধু একটা বাক্য বললেই খুলবে। সেই বাণীটা আমি তোকে বলে রাখি। সেই গুপ্তধনের দরজার কাছে গিয়ে 3 বার বলবি, ওং হ্রিং ত্রিং চামুণ্ডায় নমঃ। কোনো অজানা রহস্যর দরজা খোলো। ওং হ্রিং ত্রিং চামুণ্ডায় নমঃ। কোনো অজানা রহস্যর দরজা খোলো। আমি 2 বার বলেছি, কিন্তু তুই 3 বার বললেই সেই দরজা খুলে যাবে। বাবা বাবা, গরিব মাকে সাহায্য করে তো সে গুপ্তধনের খবর পেয়ে গেল, কিন্তু সেই গুপ্তধন তো সে ভোগ করতে পারবে না। আমি তো সব শুনেই নিয়েছি, তাই এই গুপ্তধন শুধু আমার, শুধু আমার। আমি ছাড়া এটা কেউ ভোগ করতে পারবে না। এখনই রওনা দেব সেই গুপ্তধনের সন্ধানে। এখন আমি প্রায় জঙ্গলের মাঝামাঝি অবস্থান করছি। আর একটু গেলেই পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত গুপ্তধন। ওই বুড়িটা তো ঠিক কথাই বলছিল। এই তো একটা গুহা, ঠিক যেন গুপ্তধনের গুহার মতোই লাগছে। এই গুহার বাইরে আমি সেই মন্ত্রটা 3 বার উচ্চারণ করে প্রবেশ করলেই আমি হয়ে যাব পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। এবার বলি, ওং হ্রিং ব্রিং চামুণ্ডায় নমঃ। কোনো অজানা রহস্যর দরজা খোলো। ওং হ্রিং ব্রিং চামুণ্ডায় নমঃ। কোনো অজানা রহস্যর দরজা খোলো। ওং হ্রিং ব্রিং চামুণ্ডায় নমঃ। কোনো অজানা রহস্যের দরজা খোলো। ইস, এই গুহার ভেতরটা এত অন্ধকার কেন? যদি একটা হারিকেন নিয়ে আসতাম তাহলে খুবই ভালো হতো। ও মা গো, এত সোনা দানা হিরে মানিক আমার চোখ যে ধা দিয়ে যাচ্ছে, এত চকচক করছে। উফ, আমি তো 7 রাজার গুপ্তধন পেয়েই গেলাম অবশেষে। আমিই হব পৃথিবীর সব থেকে ধনী। আমার মতো ধনী এই পৃথিবীতে আর একজনও থাকবে না। আমি এখান থেকে সব গুপ্তধন একাই নেব। এই গুপ্তধনগুলো নিয়ে আমি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। এমন এক জায়গায় যাব যেখানে কেউ আমাকে কোনো দিনও দেখেনি। আমি তো খুব খুশিতে তো আমি পাগল হয়ে যাব। কিন্তু এরকম আওয়াজ কোথা থেকে আসছে? এটা তো মনে হচ্ছে কোনো বন্য প্রাণীর আওয়াজ। কোথা থেকে আসছে এই আওয়াজ? ও মা গো, এটা কি? আমাকে মেরো না আমাকে। এই কোথার থেকে এলো? এই প্রাণী নিশ্চয়ই এই গুপ্তধনের পাহারাদার। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না। আমি এখান থেকে গুপ্তধন নেব না।